রেকর্ডিংটা অন করি। আচ্ছা, আমরা গত ক্লাস পর্যন্ত যেটা শেষ করতে পারছি আমার মনে হয় ফার্স্ট ট্রাইয়ে আমরা সবগুলো টপিক শেষ করতে পেরেছি। আর এখন আমরা হচ্ছে রিভিশনে যাব। তো আমরা টপিক ধরে ধরে টপিক ওয়াইজ রিভাইজ করব, অ্যালং উইথ আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো, ওই টপিক রিলেটেড যেই যেই বোর্ড কোশ্চেন আছে সেইগুলো আমরা সবকিছু সলিউশন করার চেষ্টা করব যতদূর পারি। তো এইভাবে আমরা মোটামুটি গত 10 বছর পর্যন্ত বোর্ড কোশ্চেন সলিউশন করে ফেলবো, আর সাথে সাথে রিভিশন একসাথেই করে নিব। মানে টপিকটা আমরা রিভাইজ করব, সব নিয়ম কানুন যেগুলো ছিল যেভাবে ছিল ওগুলো আবার রিভাইজ দিব, এরপরে আমরা বোর্ড কোশ্চেন থেকে ওগুলো প্র্যাকটিস নিব। এর আগে আমরা হচ্ছে আমাদের প্র্যাকটিস শিটস নিয়ে কথা বলেছি বা ওগুলো নিয়ে প্র্যাকটিস করেছি, এখন আমরা বোর্ড কোশ্চেন থেকে প্র্যাকটিস করব। আর এরকম ধরো 4-5টা টপিক শেষ হতে হতে আমরা কিছু পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট রাখবো। আচ্ছা, মানে মডেল টেস্ট টাইপ পরীক্ষা হবে, সেইভাবে তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করবে। আর আরেকটা বিষয় একটু বলতে হবে, এটা হয়তো অনেকের মাথায় এখনো ক্যাচ করছে কিনা জানি না, তোমরা সাজেশন পেয়ে গেছো রাইটিং পার্টের। তো তোমাদের সবচেয়ে বেটার কাজ হবে এখন প্রত্যেকটা সপ্তাহ সপ্তাহ ধরে আগানো। হুম, উইকলি তোমরা হচ্ছে একটা প্ল্যানিং নিবা যে এই উইকে আমি এই রাইটিং পার্টটার এতটুকু শেষ করব। আমি পড়া দিয়ে দিব, সেটা ঠিক আছে, বাট তোমারও একটা আইডিয়া যেন থাকে, কারণ তুমি হয়তো 20% 30% কোনো না কোনো টপিক অলরেডি পড়ে ফেলেছো। তো তোমার একটা নিজস্ব আইডিয়া বা প্ল্যানিং এখন নিজের মতো করে করে নিলে আমার মনে হয় এটা সবচেয়ে বেটার হয়, যে আমি এই এই টপিকগুলো আমার বাদ আসছে রাইটিং পার্টে, তো আমি এই জিনিসগুলো নিয়ে একটু এই কয়েকটা সপ্তাহ নিয়ে এই এই সপ্তাহে এটা, ওই সপ্তাহে ওটা, এইভাবে প্ল্যানিং করে তোমরা জিনিসটাকে নিজের মানে যেটা যার ভালো লাগে সেভাবে তুমি ক্লিয়ার করবা। হয়তো অনেকে হতে পারে যে এসেটা মানে অ্যাভয়েড করতে চায়। হ্যাঁ, এসে হয় এরকম ভাবে পড়ে যে হচ্ছে ধরো আমি 2-3টা পড়ে যাব, আমার হইলে হইলো, আদারওয়াইজ আমি যেভাবে পারি 2-4 লাইন যা পারি লিখে আসবো। অনেকের এরকম মাইন্ড সেট আপ থাকে, দ্যাট মিনস ওইটা তার হচ্ছে লেস ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া তার জন্য। তো যেটা তার জন্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যেমন সে অ্যাপ্লিকেশন রাইটিংটার উপর ভালো কমান্ড নিতে চাচ্ছে, প্যারাগ্রাফ রাইটিং এর উপর ভালো কমান্ড নিতে চাচ্ছে, তো তার কাজ হবে যে এইটা যেন একদম ভালো মতো হয়, আমাদের সাজেশন থেকে সবগুলো সুন্দর করে যেন আমরা পড়ে ফেলতে পারি। তো রাইটিং পার্টটা এটা তোমরা নিজেরা নিজেরা করবা, আর আমি প্রত্যেকটা ক্লাসের পরে একটা টার্গেট ধরে দিব যে আমরা এই জিনিসটা এখন এই সপ্তাহের মধ্যে শেষ করব। যেমন আমরা এই সপ্তাহের মধ্যে নোটিস রাইটিং অ্যান্ড পোস্টার রাইটিং এই 2টা টপিক নিয়ে আমরা হচ্ছে টার্গেট রাখবো। যদিও এর আগে পড়া দিয়েছি, পড়িয়েছি বা বলেছি সেটা ভিন্ন বিষয়, বা আবার পড়াবো সেটা আছে, বাট তারপরেও আমরা নোটিস রাইটিং আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে, মানে সাজেশনে যেগুলো দেওয়া আছে, এগুলো আমরা এই সপ্তাহের মধ্যে শেষ করে ফেলবো, নোটিস রাইটিং এন্ড পোস্টার রাইটিং। এখন এই সপ্তাহ বলতে আজকে তো শেষ হয়ে গেল, বৃহস্পতি তো শুক্রবার। তো এই বৃহস্পতিবার থেকে তোমরা সামনের শুক্রবার পর্যন্ত একটা টাইম বাউন্ড রাখো, যে এর মধ্যে আমরা নোটিস পোস্টার রাইটিং শেষ করে ফেলবো। এর পরের সপ্তাহে হয়তো অ্যাপ্লিকেশনে যাব, হ্যাঁ, এর পরের সপ্তাহে হয়তো তোমার হচ্ছে প্যারাগ্রাফে যাব। তো এইভাবে করলে আশা করি এই কয়েক সপ্তাহের মধ্যে জিনিসগুলো একদম সুন্দর করে শেষ হয়ে যাবে। তো আমাদের এই সপ্তাহের টার্গেট নোটিস রাইটিং এন্ড পোস্টার রাইটিং, এটা ধরো পড়া দেওয়া থাকলো, তোমরা নিজেরা পড়বা, আর সপ্তাহের শেষে কিন্তু পরীক্ষা হবে এই 2টা টপিকের উপরও। মানে আমরা গ্রামাটিক্যাল আইটেম যতগুলো শেষ করব অ্যালং উইথ ওই রাইটিং পার্ট গুলো ওইটার সাথে অ্যাডিশনালি পরীক্ষায় থাকবে। আচ্ছা, তো এই গেল মোটামুটি প্রাইমারি কথাবার্তা। আমরা আজকে যেই 2টা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্টিকেল আর হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। কেন এই 2টা টপিক নিয়ে কথা বলি প্রথমে, বা পড়ানোর সময়ও কেন প্রথমে পড়াই, কারণ কম্পারেটিভলি অন্যান্য টপিকের চেয়ে আহ, আমাদের ওয়েল নোন টপিক হচ্ছে এই 2টা, অ্যাট দ্য সেম টাইম ইজি টপিক। তাহলে এই 2টা পড়লে এই 2টা যেহেতু নাম্বার ভালো আসে, এই 2টা আমরা একটু ভালো করে প্রথমেই আবার ক্লিয়ার করে নিব। আচ্ছা, তাহলে শুরু করি। আমরা নিয়ম কানুন গুলো একটু প্রাইমারিলি আবার ওই যে প্রথম থেকে টুকিটাকি দেখে নিই, যাতে কোনো কিছু ভুল না হয়। তারপরেও বলে রাখি, আর্টিকেলটা কিন্তু তোমাদের পরীক্ষাতে যেভাবে আসে সেটা বেসিক্যালি হচ্ছে আহ ওই গতানুগতিক যে ধরনের নিয়ম, যে ভাওয়াল থাকলে এন, তারপরে হচ্ছে কনসোনেন্ট থাকলে এ, আবার ভাওয়াল থাকলেও কেন এ হবে, এন বসবে না, এই যে কিছু টুকিটাকি নিয়ম রয়েছে, এগুলো থেকে খুব বেশি দেখা গেছে ওইভাবে আসে না।
যেটা আসে সেটা হচ্ছে যে তোমাকে ধরতে পারতে হবে যে কোন জায়গাটাতে নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে, কোন জায়গাটাতে অনির্দিষ্ট করে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এই ধরনের ইউজ ফ্যাক্টর অনেকটাই আসে। আমরা প্র্যাকটিস করলে তো বুঝতেই পেরেছি, যদিও তারপরেও আবার দেখবো যে এই জিনিসটা কিভাবে আসে। তো আর্টিকেল পড়ার প্রধান কাজটা, মানে এই কথাটা বলার কারণ হচ্ছে পড়ার আগে এই জিনিসটাকে ধরতে পারতে হবে যে আর্টিকেল যেহেতু দুই প্রকার, ডেফিনিট ইনডিফিনিট। আর ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, ডেফিনিট মানে নির্দিষ্ট। এই যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এই দুইটা কথার উপর ভিত্তি করেই তোমাদের সিলেবাসের যেই ধরনের আর্টিকেল আসে সেইটাকে বেসিস করে দেওয়া হয়। ঠিক আছে? তারপরেও নিয়ম তো পড়বই, সেই নিয়মের আদলে দুই একটা হয়তো আসতে পারে, বাট নির্দিষ্ট অনির্দিষ্ট জিনিসটাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। অনির্দিষ্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে যে কোনো একটা, যে কোনো একটা। সেক্ষেত্রে আমরা এ আর এন কে ব্যবহার করি, যেখানে এ বসবে এ, যেখানে এন বসবে সেখানে এন। তো এ আর এন কোথায় বসবে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি, এটা সবাই কম বেশি জানি, তারপরে আমরা একটু দেখবো নিয়ম কানুন। আচ্ছা, তারপরে ডেফিনিট বা নির্দিষ্ট। কোনো কিছুকে যখন নির্দিষ্ট করে বুঝাবা যে না ওইটাই, ওই জিনিসটাই, তখন সেটাকে আমরা বলি ডেফিনিট, এবং তার জন্য দা ব্যবহার করতে হয়। তো এই যে যেটাকে আমরা নির্দিষ্ট করে বুঝাবো তার আগে আমরা দা ব্যবহার করব। তো দা কোথায় কোথায় বসে এটারও কিছু গতানুগতিক নিয়ম আছে, সেগুলো আমরা একটু দেখব। আচ্ছা, ওইটা দেখার আগে আমরা হচ্ছে এই যে নির্দিষ্ট অনির্দিষ্টর কথা যেটা বললাম ওইটা একটা বিষয় থেকে ক্লিয়ার হয়ে আসে। ঠিক আছে? এই যে এখান থেকে আমরা দেখি সবচেয়ে ভালো উদাহরণ কোনটা আছে। আচ্ছা, প্রথম থেকে একটা ওকে দিয়ে দিই, যেমন লং এগো, এক নাম্বার থেকে। হ্যাঁ, লং এগো দেয়ার লিভড, এখানে এ নাম্বারে আছে ড্যাশ শেফার্ড ইন এ সার্টেইন ভিলেজ। তারপরে আছে হচ্ছে ইট ওয়াজ ড্যাশ ভেরি বিউটিফুল ভিলেজ বাই ড্যাশ উড। তারপর হচ্ছে দেয়ার হবে এখানে, দেয়ার ওয়ার ওপেন স্পেসেস ইন ড্যাশ উড। তারপর হচ্ছে ড্যাশ বয় ওয়াজ ফন্ড অফ টেলিং লাইস। আচ্ছা, দেখো এখানে কি বিষয়টা কিভাবে হয়। লং অ্যাগো দেয়ার লিভড এ শেফার্ড, মানে একটা ওই যে মেষ বালকের কথা যেটা, এই শেফার্ড ইন এ সার্টেন ভিলেজ, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ভিলেজ বাই ড্যাশ উড। উড মানে হচ্ছে জঙ্গল। উড মানে অনেকে কাঠও জানি আমরা, বাট এখানে এই উড মানে হচ্ছে জঙ্গল, তাহলে বাই এ উড। আচ্ছা, মানে একটা জঙ্গলের, এটা খুবই সুন্দর একটা গ্রাম ছিল একটা জঙ্গলের পাশে। আচ্ছা, দেয়ার ওয়ার ওপেন স্পেসেস ইন ড্যাশ উড। এই যে দেখো এইখানে প্রথমে একটা বন, যেটা বনটা, এই বনকে হচ্ছে বলে দিছে যে বাই এ উড, একটা বনের পাশে। তারপরে আবার ওই বনকেই যখন বলা হবে যে এই বনটাকেই আবার ঘুরে যখন অন্য জায়গায় তোলা হবে, পরবর্তী লাইনে হোক বা যে কোনো প্যারার যে কোনো প্যাসেজের যে কোনো জায়গায় বলা হোক যে এখানে দেখো কি বলছে, দেয়ার আর ওপেন স্পেসেস ইন ড্যাশ উড, তখন এই যে উডটা, এই উডটা এই পূর্ববর্তী উডটাকে মেনশন করেছে, মানে নির্দিষ্ট করে বলছে ওই বনটাকেই, তাহলে পরের উডের আগে কিন্তু দা বসবে। আচ্ছা, তারপরে লাস্টেরটা দেখো, ড্যাশ বয় ওয়াজ ফন্ড অফ টেলিং লাইস। এখানে কিন্তু এ বয় দিলে হবে না, এখানে দিতে হবে দা বয়। কেন? কারণ এই বয়টাকে বুঝাচ্ছে কাকে? শেফার্ডকে। তাহলে এই শেফার্ডকে তখন নির্দিষ্ট করে বুঝাইতে লাস্টের ওই শেফার্ডকে বুঝাইতে যেটা ইউজ করছে তার আগে আবার দা বসাতে হবে। তাহলে বুঝতে পারতেছো যে অ্যাকচুয়ালি ইউজ কেসটা কোথায়, যে তোমরা গতানুগতিক এ কোথায় বসে অ্যান কোথায় বসে ওই ধরনের নিয়মের চেয়ে তোমরা নির্দিষ্ট অনির্দিষ্ট কোথায় ব্যাপারগুলো আসে সেইটা বোঝা জরুরি। আমরা যদি বাংলা করি যে অনেক দিন আগে একটা নির্দিষ্ট গ্রামে একটা মেষবালক বাস করতো। আচ্ছা, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ভিলেজ বাই এ উড, এটা অনেক সুন্দর একটা গ্রাম ছিল একটা জঙ্গলের পাশে। দেয়ার ওয়ার ওপেন স্পেসেস ইন ড্যাশ উড, এখন ওই বনকে নির্দিষ্ট করে পরের লাইনে বলা হচ্ছে, তাহলে ওই বনের আগে তখন দা দিতে হবে। আবার ওই ড্যাশ বয় ওয়াজ ফন্ড অফ টেলিং লাইন্স, তো কোন বয়? ওই শেফার্ড কে বলা হচ্ছে, তো নির্দিষ্ট করে যখন শেফার্ড কে বলা হবে তখন তার আগে আবার দা বসাতে হবে। তো এই যে এইভাবে জিনিসগুলো তোমাদের অনেকটাই বেশিরভাগ আসে। অনেক সময় দেখা গেছে নর্মাল সেন্টেন্সও আসে, এই যে নির্দিষ্ট অনির্দিষ্টটা আসে খুব কম, ওটা দেখা গেছে 2-1 বছর, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নির্দিষ্ট বুঝাচ্ছে কাকে, কাকে অনির্দিষ্ট বোঝাচ্ছে, এই বিষয়গুলো বেশি আসে। আচ্ছা, কেউ কিছু বলতে চাইলা? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, নির্দিষ্ট কি এবং অনির্দিষ্ট কি, এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? একটু আমাকে বলতে হবে।
জি স্যার। জি স্যার। সবাই নতুনরা যারা ছিলা সবাই জি ক্লিয়ার? স্যার। জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা তাহলে এবার আসি এ আর এন কোথায় বসে, আর্টিকেলের যেই ধরনের নিয়মগুলো আছে আমরা যেটা জানি। দেখো, কনসোনেন্ট থাকলে তার আগে এ হয়, আর ভাওয়াল থাকলে তার আগে এন হয়। ভাওয়াল আছে 5টা, এ, ই, আই, ও, ইউ, সবাই জানি। এই 5টার আগে হচ্ছে এন, আদারওয়াইজ হচ্ছে সবগুলো তো কনসোনেন্ট, সবগুলোর আগে এ বসে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আহ হুম, এই জিনিসটাই ওখানে আসলে আমরা শিখে শিখে আসলাম বা দেখে আসলাম একটা প্যাসেজ আকারে, যে আমরা প্র্যাকটিস দেখলাম। এখানে দেখো, প্রথমত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে, কিন্তু ওই সিঙ্গুলার কাউন্টেবল নাউনটি দ্বিতীয়বার উল্লেখ থাকলে তার আগে দা বসে। কেন? তখন ওই দ্বিতীয়বার যখন বসে ওই নাউনটা আবার পুনরায়, তখন তাকে নির্দিষ্ট করে বোঝানো হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা পুরা লাইনটা যদি এভাবে বলি যে আই হ্যাভ রিড ড্যাশ বুক ইজ ভেরি ফাইন, তাহলে আই হ্যাভ রিড এ বুক, তারপর হচ্ছে দা বুক ওয়াজ ভেরি ফাইন। তাহলে আমি একটা বই পড়েছি, ওই বইটা ছিল খুব সুন্দর। কথা বুঝতে পেরেছো এবার? এটা আরো সহজভাবে জি স্যার। বোঝানোর হলো আর কি। আচ্ছা, আই হ্যাভ ইটেন অ্যান অ্যাপল, দা অ্যাপল ইজ ভেরি টেস্টি। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। ওকে, তারপরে যাচ্ছে আরেকটা, সেটা হচ্ছে নাম্বার অফ এর পূর্বে এ ও দা বসে। এখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এটা আমরা অন্যান্য টপিকেও পড়বো, বাট এখান থেকে পড়ে গেলে আরো সহজভাবে বুঝবো যে এই নাম্বার অফ শব্দটা অনেক ক্ষেত্রেই সেন্টেন্সে থাকে। হ্যাঁ, নাম্বার অফ মানে হচ্ছে সংখ্যক, সংখ্যক। এখন দেখো, দুইটা সেন্টেন্স দুই ধরনের। এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট, এ নাম্বার অফ স্টুডেন্টস ইজ প্রেজেন্ট। তাহলে ভিন্নতাটা কোথায়? একটাতে প্লুরাল ভার্ব, একটাতে সিঙ্গুলার ভার্ব, তাই না? জি। আচ্ছা, তাহলে কোনটাতে কি বসাবো? এই নাম্বারের আগে ধরো আর্টিকেল বসাতে বলেছে, এবং এই যে দুইটা ফ্রেজ আছে, এ নাম্বার অফ আর দা নাম্বার অফ, দুইটার অর্থ কাইন্ড অফ সিমিলার, বাট এটার সংখ্যাগত দিকটা ভিন্ন। যেমন এ নাম্বার অফ দ্বারা বোঝায় হচ্ছে প্লুরাল সাবজেক্টকে বা অনেকজন ব্যক্তিকে। কি বুঝায়? এ নাম্বার অফ দ্বারা বোঝায় অনেকজন ব্যক্তিকে, আর দা নাম্বার অফ দ্বারা বোঝায় অনেকজন ব্যক্তির একটা টিমকে। কয়টা টিমকে? একটা একটা। টিমকে। তো ইন দ্যাট সেন্স ওটা সিঙ্গুলার হিসাবে সাবজেক্ট ক্লিয়ার করবে, আর এ নাম্বার অফ হচ্ছে প্লুরাল হিসাবে সাবজেক্ট ক্লিয়ার করবে। তাহলে খেয়াল করো, যদি আমরা সেন্টেন্সে কোথাও নাম্বার অফ এর আগে আর্টিকেল বসাতে দেখি, তাহলে আমরা দেখবো ভার্ব কি আছে। তো এখানে যদি প্লুরাল ভার্ব থাকে তাহলে এ বসাবো, এবং সিঙ্গুলার ভার্ব থাকলে তার আগে দা বসাবো, কেননা দা নাম্বার অফ সিঙ্গুলার, এ নাম্বার অফ প্লুরাল। এভাবে মনে রাখলে সহজ। হ্যাঁ, কারণ এটা তোমাদের কারেকশনে লাগবে, রাইট ফর্ম আর ভার্বসে লাগবে, আর্টিকেলে অনেক সময় লাগবে। তো একটা জিনিস শিখলে তিনটা টপিকের হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল, যে এ নাম্বার অফ প্লুরাল, দা নাম্বার অফ সিঙ্গুলার। তাহলে এ নাম্বার অফ যদি প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্বটা প্লুরাল বসবে। তাহলে ভার্ব যদি প্লুরাল থাকে তাহলে এ বসাবো, ভার্ব যদি সিঙ্গুলার থাকে তাহলে দা বসাবো। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, না বুঝলে বলবা, আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করবো। আচ্ছা, তারপরে 5 নম্বরে দেখো, এটাও আমরা ছোটবেলায় সবাই পড়ছি, যে যদি ভাওয়াল থাকেও কোনো ওয়ার্ডে, আগে আর্টিকেল বসাতে বলেছে এবং ওয়ার্ডটা হচ্ছে ভাওয়াল দ্বারা শুরু হয়েছে, বাট ওই ভাওয়ালের উচ্চারণটা যদি ইউ এর মতো উচ্চারণ হয়, তাই না? ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে এ বসে। আচ্ছা, কিভাবে? দেখো, আমরা ওই যে ইউনিভার্সিটি, তাহলে এটা ইউ ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, বাট শব্দের শুরুর ক্ষেত্রে আমরা ইউ শব্দটা আসতেছে, তাহলে ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটি হলে এন হওয়ার কথা ছিল ভাওয়ালের জন্য, বাট ইউ শব্দ আসার কারণে এ। ইউনিক, এটাও এ। আচ্ছা, তারপরে আসে ইউরোপিয়ান, এটাও এ। আচ্ছা, আই স ইউ, আই স ইউ, ইউ, এটার শব্দটাই ইউ, এটার উচ্চারণটাই কি বলো? ইউ। তাহলে এটার আগেও এ বসবে। আচ্ছা, তাহলে ইউরোপিয়ান, ইউ, ইউনিক, ইউনিভার্সিটি সবগুলোর আগেই এ বসতেছে। এবার আসো আরেকটা, ধরো ধরো এই যে আমব্রেলা। এখন আমব্রেলা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু ইউ কোনোটা আসতেছে না, তাই না? ইউ শব্দটা কিন্তু আসে না। তাহলে এটার আগে কি? ঠিকই এন বসবে। তাহলে শুধুমাত্র ভাওয়াল থাকলেও যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে তার আগে এ বসবে, আদারওয়াইজ এন বসবে। ক্লিয়ার?
জি স্যার। জি স্যার। ওকে, এটা আমরা জানি। এরকম বিভিন্ন শব্দ রয়েছে, এটার একটা লিস্ট আমি এখানে দিয়েছি, যে ইউনাইটেড, ইউনিভার্সিটি, ইউটেন্সিল, ইউনিট, ইউজফুল, ইউনিয়ন, ইউনিক, ইউরোপিয়ান, ইউরেজার, ইউজারার। তাহলে এই কয়েকটা যদি থাকে তোমরা এটার আগে এ হিসাবে বসাবা। আচ্ছা, এইটার দরকার নাই, এগুলো তোমাদের আসে না, তো এগুলো পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। আচ্ছা, ও আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, তোমাদের সিলেবাসে এই ক্রস রিলেটেড কোনো আর্টিকেল থাকে না, ঠিক আছে? দু একটা জায়গায় যদিও বোর্ড কোশ্চেন সলিউশনে দেখবা বিভিন্ন বইয়ে দিয়েছে, বাট মোস্ট অফ দ্য কেসেস আসলে তোমাদের ক্রসটা সিলেবাসে নাই। মানে হচ্ছে ক্রস আর্টিকেল, যেখানে কোনো আর্টিকেল বসবে না, তো ক্রস না থাকার কারণে তোমাদের এই টপিকটা কিন্তু অনেকটা ইজি। ক্রস থাকলে যেটা হয়, এটা অনেকের কাছে কঠিন লাগে। কেন? কারণ কোথায় আর্টিকেল বসবে, অনেক সেন্টেন্সের প্যাটার্নটা একটু ক্রিটিক্যাল থাকে, যখন মনে হয় যে না এটাকে বসবে কি বসবে না, হ্যাঁ, দেখা গেল ওই সময় একটু ভুল হওয়ার চান্স থাকে। আদারওয়াইজ দেখা গেল ক্রস যেহেতু ওইভাবে সিলেবাসে তোমাদের নাই, কোনো না কোনো কিছু বসাইতেই হয়, তাহলে তোমাদের এখানে চান্স অফ ইনকারেকশনের একটু কম। হ্যাঁ, আদারওয়াইজ তোমরা এটা ভাবে রাখবে যে ক্রস হবে না, কোথাও সব জায়গায় কিছু না কিছু বসবে। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, এরপরে আসো হচ্ছে উম আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, যে তোমরা যখনই দেখবা আহ, কোন একটা আর্টিকেলের পরের যে ওয়ার্ড গুলো রয়েছে সেখানে প্লুরাল সেন্স আসছে, প্লুরাল মানে বহুবচন। আচ্ছা, বহুবচনের আগে কি কখনো এ অথবা এন বসবে? এ আর এন মানে না কি? স্যার। একটি। একটি। আর হ্যাঁ, তাহলে একটির পরে কি প্লুরাল কিছু বসানো যায়? না স্যার। যায় না না। স্যার। তাহলে তোমরা বাক্যের ক্ষেত্রে এটাও খেয়াল করবা, বা এগুলো হচ্ছে ওই যে মানে নর্মাল নিয়মের বাইরের থেকে বলা নিয়ম, কারণ এগুলো হচ্ছে ধরতে পারার বিষয়। হ্যাঁ, যদি প্লুরাল থাকে পরবর্তী ওয়ার্ডের সাবজেক্টের পরে, যেগুলো দেখবা যে এখানে প্লুরাল সেন্স আসছে, তখন সেটাকে বুঝে নিবা যে এখানে দা বসবে। কেমন দেখো, এখানে বাংলাদেশ ইজ ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে বাংলাদেশ একটা কান্ট্রি, তাই না? ডেমোক্রেটিক কান্ট্রি, তাহলে বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। আচ্ছা, এরপরে দেখো আমেরিকা, কানাডা, চায়না, জাপান ড্যাশ ডেভেলপ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে কি প্লুরাল সেন্স আসছে না? তো এইখানে দা ডেভেলপ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমরা এমনিতেও বুঝতে পারি, তারপরেও যখন দেখবো প্লুরাল সেন্স আসছে তখন সেখানে দা বসবে। এটা আমরা প্র্যাকটিসে যে দেখবো যে এখানে অনেক সময় প্লুরাল বুঝেই দা বসানো আসলে যুক্তিযুক্ত থাকে, আদারওয়াইজ অন্য কিছু থেকে অতটা ধরা যায় না। আচ্ছা, তারপরে আমরা দেখবো এখানে কিছু কিছু সেন্টেন্সের প্যাটার্ন আছে। হ্যাঁ, যেমন ইংলিশ ইজ ড্যাশ মাস্ট টু গেট আ গুড জব, ইংলিশ ইজ এ মাস্ট, মানে অনেক সময় মাস্টের আগে হচ্ছে এরকম আর্টিকেল বসে। হ্যাঁ, তো এগুলো আমরা নর্মাল সেন্টেন্সে ইউজ করি, এগুলো ওইরকম নিয়ম না, বাট সেন্টেন্সটা দেখে গেলে যাতে এরকম সেন্টেন্স যদি কোথাও আসে যেন পারি। আচ্ছা, তারপরে হচ্ছে হি লিডস এ হ্যাপি লাইফ, হি লিডস অ্যান আনহ্যাপি লাইফ, এগুলো নর্মাল, এগুলো নিয়ম পড়ানোর খুব একটা দরকার নাই। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে এই যে ওয়া বা ওয়ান। হ্যাঁ, ও দ্বারা, ও একটা ভাওয়াল, তাই না? তো ও দ্বারা ভাওয়াল ভাওয়াল যুক্ত কোনো ওয়ার্ড থাকলে তার আগে এন বসে, এটা আমরা জানি। বাট এই ওয়ান শব্দটা, এই ওয়ান শব্দটা যেটা আছে এইটার পূর্বে অ্যাকচুয়ালি এ বসে। হ্যাঁ, তাহলে এখানে দেখো আই হ্যাভ সিন অ্যান আওয়াল, ও দ্বারা হয়েছে অ্যান হবে, ঠিক আছে, বাট আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, এখানে আই স এ ওয়ান আইড ম্যান। আচ্ছা, আর একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, যখন কোনো এরকম কমন নাউন থাকে, ধরো কমন নাউন কি, কমন নাউন যে আমরা বুঝি এক, যে নাউন দ্বারা জাতি। একই জাতীয় অনেক সকলকে বোঝায়, একই জাতীয় সকলকে বোঝায়, তাহলে এখানে যদি বলো পোর মানে গরিব, মানে সকল গরিবকে যখন বুঝাবে। তারপরে রিচ, রিচ, ঠিক আছে, তারপরে হচ্ছে ওল্ড, হ্যাঁ, এরকম সকল বৃদ্ধ ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে কমন নাউন। তো কমন নাউনের আগে আমরা কি ব্যবহার করব? দা ব্যবহার করব। কমন নাউনের আগে কি ব্যবহার করব? দা ব্যবহার দা। করব। যদি হ্যাঁ, যদি সেটা প্লুরাল বাচক বিষয় বোঝায় বা জাতিবাচক বিষয় বোঝায়, যেমন ড্যাশ ওল্ড আর অ্যাসেট, মানে বৃদ্ধরা হচ্ছে একটা সম্পদ, তাহলে দা ওল্ড আর অ্যাসেট মানে হচ্ছে সকল বৃদ্ধ ব্যক্তিরাই আমাদের সম্পদ, সেটা বোঝা যায়। সকল বৃদ্ধ ব্যক্তিকে যখন বোঝানো হবে এরকম প্লুরাল সেন্স আসবে তখন দা বসবে।
আচ্ছা, আমি যদি এখানে একটু ঘুরায় বলি, যেমন ড্যাশ ওল্ড ম্যান ইজ ভেরি গুড, ড্যাশ ওল্ড ম্যান ইজ ভেরি গুড, তখন কি হবে বলো তো? এ হবে স্যার। না, স্যার ওখানেও একজন দা, আমি একজনকে যখন নির্দেশ করতেছি, খেয়াল করো, আহ ওইটা এ কোথায় হবে আমি বলবো, বাট এই সেন্টেন্সটাও দাই হবে, দা ওল্ড ম্যান ইজ ভেরি গুড। আচ্ছা, এটা দিলে হয়। আবার তুমি যেটা বললা অ্যান ওল্ড ম্যান, যেটা তোমরা বলতেছো অ্যান ওল্ড ম্যান ইজ ভেরি গুড, এটাও সেন্টেন্স কারেক্ট, সমস্যা নেই, ঠিক আছে। বাট এই যে এরকম ম্যান বসানোর পরে চেঞ্জ হবে কোথায় আমরা একটু পরে দেখবো সেটা। যেমন এই যে এখানে দেখো, আই হ্যাভ এ হর্স, হি ইজ অ্যান অনেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ, ঠিক আছে। আহ, ও সরি, এটা না, এটা অন্য নিয়ম, এটা আমরা পরে দেখবো, একটু দাঁড়াও। এটা হচ্ছে কি ওই যে এইচ এর উচ্চারণেরটা, এটা আমরা দেখেই যাই, সমস্যা নেই। হর্স উচ্চারণ হচ্ছে কি, এইচ উচ্চারণটা হচ্ছে কিন্তু। আবার অনেস্ট, অনেস্ট বলি না আমরা, হনেস্ট বলি, বলি অনেস্ট, তাহলে এইচ এর উচ্চারণটা থাকছে না, উচ্চারণটা কই থেকে শুরু হচ্ছে, ও থেকে শুরু হচ্ছে। তো ও কি একটা ভাওয়াল, তো এই জন্য এর আগে কি বসবে, অ্যান বসবে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে, এটাই। আচ্ছা, আওয়ারটাও কি, এইচ এর উচ্চারণটা বাদ যায়, ও থেকে শুরু হয়, তাহলে এর জন্য এর আগে অ্যান বসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর দেখো, বাংলা স্বরবর্ণ হলে তার পূর্বে এন বসে, আর ব্যঞ্জন বর্ণ হলে তার পূর্বে এ বসে। এখন এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ভেজালে যাওয়ার দরকার নাই, আমি তোমাকে সহজভাবে বুঝাই। যেমন উচ্চারণটা আগে করবা, উচ্চারণটা আগে করলে দেখো কি রকম আসে। এখানে আছে টিএনও, টিএনও, টয় ঋষিকারের টি, তাই না? তাহলে এখানে কি কোনো ভাওয়াল বা স্বরবর্ণের উচ্চারণ আসে? আসে না। না স্যার। আচ্ছা, বিএ, বিএসসি, বিবিএ, তারপর হচ্ছে বিকম, সিএ, ডিসি, ডিলিট, ডিজি, পিএইচডি, সবগুলোর উচ্চারণই কিন্তু ব্যঞ্জন বর্ণ থেকে হচ্ছে। তার মানে এই ধরনের ইয়ার আগে এ বসবে। আচ্ছা, এরপরে আবার আসো দেখো এম এ, এই যে এম এ, তাহলে আগে একটা এ উচ্চারণ হচ্ছে না স্বরবর্ণ। জি স্যার। তো এরকম অ্যাব্রিভিয়েশনে যখন উচ্চারণের ক্ষেত্রে যখন তার আগে একটা স্বরবর্ণ উচ্চারণ আসে, তখন আমরা সেটাকে এন হিসেবে আর্টিকেলে বসাবো। যেমন এসএসসি, এই যে এস, এ আসে, আই, আসে, আই এ, আইএসসি, আই কম, এম এ, এমএসসি, এম কম, এফ আর, এফ, এই যে এ আসে, বুঝতে পারছো? এল, এল বি, এ আসে, সবগুলাতেই এ, আ, অ, এগুলো কোনো একটা স্বরবর্ণ আসেই। তো সেই সব জায়গায় আমরা কি বসাবো, এন বসাবো। আদারওয়াইজ আমরা অন্যান্য যেগুলো ব্যঞ্জন বর্ণ হিসেবে আসে সেগুলোতে এ বসাবো। আচ্ছা, এগুলোর দরকার নাই, এগুলো খুব একটা ওইভাবে আসে না। আমরা জাস্ট যেভাবে তোমাদেরকে তোমাদের পরীক্ষায় দেয় সেগুলো দেখার চেষ্টা করছি, ঠিক আছে। এখানে অতিরিক্ত কিছু দেখার আসলে প্রয়োজন নাই, দেখলে শুধু শুধু মাথা ব্যথা শুরু হবে, কারণ এত নিয়ম আর্টিকেলে পড়ার দরকার নেই। আচ্ছা, এরপরে আসো হচ্ছে দায়ের ব্যবহারে। হ্যাঁ, এ আর এন মোটামুটি শেষ, দায়ের ব্যবহারে আমরা চলে যাচ্ছি। দা এর ক্ষেত্রে দেখো, এখানে কারো একটা মাইক অন আছে, একটু মাইকটা অফ রাখবা, আদারওয়াইজ নয়েজ আসতেছে তো ডিস্টার্ব হয়। আচ্ছা, দা, এই যে টাইম গুলো থাকে, মর্নিং, ইভিনিং, এক্সামিনেশন, আফটারনুন, মিডনাইট, ডেড নাইট, এগুলোর আমরা সেন্টেন্সের টাইমিং হিসেবে দেখি, অনেক জায়গায় আসে। তো সেগুলোর আগে হচ্ছে দা বসে, যেমন হি বিগিনস হিজ ওয়ার্ক ইন ড্যাশ মর্নিং, ইন দ্য মর্নিং। আচ্ছা, প্লুরাল নাউনের পূর্বে দা বসে, একটু আগেই বললাম আমরা, প্লুরাল যখন দেখবা এরপরে ওয়ার্ডটা, সেটার আগে অবশ্যই দা বসবে, এ আর এন তো সেখানে থাকবে না। দ্য মেন আর প্লেইং ইন দ্য ফিল্ড। আচ্ছা, এই যে এইখানে আসছে দেখো, হ্যাঁ, ওই জিনিসটা আমরা যেটা উপরে বলার চেষ্টা করতেছিলাম যে একটু পরে আসবে, সেখানে দেখো আহ এইখানে তিনটা সেন্টেন্স লেখা হয়েছে, যে ড্যাশ পায়াস আর হ্যাপি, ড্যাশ পায়াস ম্যান ইজ হ্যাপি, ড্যাশ পায়াস মেন আর হ্যাপি। আচ্ছা, এখানে দেখো চেঞ্জটা কোথায়, চেঞ্জ হচ্ছে ভার্বে, তাই না? বাড়বে। ভার্বে অ্যালং উইথ এখানে নাউন বা প্রোনাউন যেটা বসানো হয়েছে, এটা নাউন বেসিক্যালি, তো নাউনটার মধ্যেও একটা চেঞ্জেস আছে। যেমন এখানে ড্যাশের পরে হচ্ছে পায়াস, মানে একটা জাস্ট কমন নাউন। এরপরে দেখো পায়াস এর পরে একটা ম্যান যোগ করা হয়েছে, আবার এখানে পায়াসের পরে মেন যোগ করা হয়েছে, প্লুরাল করা হয়েছে। তাহলে এইখানে
পুরা ধার্মিক জাতিকেই কিন্তু বোঝাচ্ছে। দা পায়াস বলতে কি বোঝায়? পুরা ধার্মিক জাতিদের। ড্যাশ পায়াস ম্যান বলতে বোঝানো হচ্ছে একজনকে, তাহলে এখানে এ বসবে। আর ড্যাশ পায়াস মেন বলতে আবার সকল পায়াস ম্যানকেই বোঝানো হচ্ছে, এখানে প্লুরাল সেন্সে এখানেও দা বসবে। তাহলে তিনটা ক্যাটাগরি, কমন নাউনের ক্ষেত্রে কয়টা ক্যাটাগরি দেখছি? তিনটা ক্যাটাগরি। এটা আমরা সেন্টেন্সের প্যাটার্ন দেখলে বুঝতে পারবো। দেখো, দুটাতেই ভার্ব প্লুরাল, দ্যাট মিন্স প্লুরাল সাবজেক্ট, সেই হিসাবে দা সহজ করে বুঝতে গেলে। আর এখানে ইজ সিঙ্গুলার সাবজেক্ট মানে একজনকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে এ। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যখন দেখবো আমরা, সহজ ভাষায় বলতে গেলে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যে ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, এটা আমরা কম বেশি সবাই জানি। এবং সুপারলেটিভ ডিগ্রি সহজে চেনার উপায় হচ্ছে ইএসটি যোগ থাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে হি ইজ দা শর্টেস্ট বয় ইন দ্য ক্লাস, সবসময় ইএসটি না, অনেক সময় অন্যভাবে হয়। যেমন বিউটিফুল এর করতে গেলে মোস্ট বিউটিফুল, তাহলে ওখানে এক্সট্রা একটা মোস্ট অ্যাড হয়। তাহলে সেক্ষেত্রে ওই ওইভাবেও চিনতে পারতে হবে। মানে বেসিক্যালি সুপারলেটিভ ডিগ্রি থাকলে তার আগে দা বসবে, এটা আমরা হয়তো জানি সবাই। আচ্ছা, এই যে মোস্ট কথাটা পরেরটাই দেওয়া হয়েছে। তো একই নিয়ম অনেক জায়গায় মানে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তো আমরা একসাথে সবকিছু দেখে নিচ্ছি। এরপরে আসো হচ্ছে দা ডট ডট অফ, দা ডট ডট অফ। হ্যাঁ, এটা হচ্ছে একটা মানে ফ্রেজ। হ্যাঁ, অনেক সেন্টেন্সেই এরকম আমরা দা ডট ডট অফ থাকে। দা ডট ডট অফ বলতে বোঝাচ্ছে এর মধ্যে একটা নাউন বসবে। যেমন এই যে দা ইম্পর্টেন্স অফ। হ্যাঁ, তারপরে আমরা বলি হচ্ছে এখানে যদি বলে যে দা আমব্রেলা অফ, দা বুক অফ, হ্যাঁ, দা কপি অফ, যেটাই বলি না কেন ওই দা ডট অফ মাঝখানে একটা ওয়ার্ড থেকে তারপরে অফ বসে। যেমন এখানে ড্যাশ ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান নট বি ডেসক্রাইব, তাহলে এখানে দা বসবে। এটা আমরা নিয়ম আকারে না পড়লেও হয়, আমরা এটা মুখে মুখেই চলে আসে, বুঝতে পারছো? তো এইগুলো আসলে নিয়ম পড়ে মাথায় এলোমেলো করার দরকার নেই। আচ্ছা, এরপরে দেখবো রিলেটিভ প্রোনাউনের পূর্বের যে নাউন তার পূর্বে দা বসে। যেমন এইখানে হু, হুইচ, হুম, এগুলো রিলেটিভ প্রোনাউন। তো এখানে দা বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে লুকস নাইস। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন প্রোনাউন বসে তার আগে দা বসাতে হয়। ওয়ান অফ এর পরে দা বসে, এগুলো আমরা সেন্টেন্সের প্যাটার্ন হিসেবেই জানি। ওয়ান অফ দা বয়েজ, তাই না? ওয়ান অফ এর পরে দা বসে অল টাইমই। ওয়ান অফ থাকলেই দেখবা তারপরে যদি আর্টিকেল বসাতে হয় তাহলে দা বসে। এবং এখানে দা ছাড়া অন্য কিছু আসলে হয়ও না। কেমন দেখো, এরপরে বয়েজ আছে, তাই না? তাহলে বয়েজ থাকলে সেটা তো প্লুরাল সেন্স, তাহলে তার আগে দা বসবেই। কোনো না কোনো ভাবে তুমি মিলাইতে পারবা, সমস্যা হবে না। আচ্ছা, এইগুলো শব্দ দেখবা ওয়ার্ড, ইউনিভার্স, গ্লোব, কসমস, এগুলোর আগে দা বসে। এগুলো ওই যে আমরা ছোটবেলায় কিন্তু পড়ছি। আচ্ছা, এরপরে এত কিছু পড়বো না, এইটা একটু দেখতে হবে। একই গুণ সম্পন্ন দুটি ব্যক্তির মধ্যে যখন তুলনা বোঝায়, একই গুণ সম্পন্ন দুটি ব্যক্তির মধ্যে তুলনা। আচ্ছা, সেক্ষেত্রে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে হচ্ছে দা বসবে। দেখবো যে নজরুল ইজ ড্যাশ শেলি অফ বাংলাদেশ। শেলিও একজন কবি, নজরুল একজন কবি। এখন নজরুলকে বলা হচ্ছে শেলির সাথে তুলনা করে, যে নজরুল হচ্ছে শেলি, বাংলাদেশের শেলি। আমরা যদি বলি সাকিব আল হাসান বাংলাদেশের বিরাট কোহলি, হ্যাঁ, তাহলে তুলনা করছি কার সাথে? বিরাট কোহলির সাথে। কাকে? সাকিবকে। আচ্ছা, তাহলে এখানে সাকিব ইজ দ্য বিরাট কোহলি অফ বাংলাদেশ। তাহলে যার সাথে তুলনা করবো তার আগে দা বসবে। যেমন নজরুল ইজ দা শেলি অফ বাংলাদেশ, শেলির সাথে তুলনা করছি, তার আগে দা বসবে। আচ্ছা, একে ফজলুল হক ওয়াজ দ্য বার্ক অফ বাংলাদেশ। আচ্ছা, তো এইটা হচ্ছে এইভাবে আমরা দেখবো। আহ স্যার তুলনা করলেই দি বসবে? তুলনা করলে যার সাথে তুলনা করব তার আগে দা বসবে, বুঝতে পেরেছো? জি স্যার। মানে আর এই যদি ধরনের স্যার সেন্টেন্স, দুইজন ব্যক্তির মধ্যে যখন তুলনা, এখানে নজরুলের আবার আগে ওইটা যদি বলতে ড্যাশ হবে থাকে, একই গুণ সম্পন্ন দুটি ব্যক্তি হইতে হবে বা বস্তু হইতে হবে। হ্যাঁ, আমি বলছি স্যার ওই যে মানে নজরুলের আগে যদি দেশ থাকে আর এদিকে যদি দি পূরণ করে দিয়ে থাকে তাহলে কে বসবে? না, নজরুলের আগে ড্যাশ থাকবে না, কারণ ওই সেন্টেন্সের প্যাটার্ন ঠিক হলো না, তাইলে বুঝতে পারছো? বুঝছি স্যার। এইভাবেই দেওয়া থাকবে, ওইটা ওই নিয়মে যায় না। দা নজরুল ওটা হয় না, ঠিক আছে? আচ্ছা, এরপরের গুলো আমরা আসলে খুব সহজ। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে দা বসে, এটা একটু শিখে রাখো, অনেক সময় আসে। হ্যাঁ, মিউজিক্যাল যে কোনো ইনস্ট্রুমেন্ট, পিয়ানো, গিটার, হ্যাঁ, ড্রামস, যেটাই হোক না কেন এর আগে দা বসে। আচ্ছা, এখানে কিছু জিনিস আমরা ছোটবেলা থেকেই পড়ি যে এইসবের আগে দা বসে। চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর, নদী, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর, এগুলোর আগে দা বসে। এবং এগুলো কি কি জিনিস?
এইটা আমি এখানে দিয়ে রাখছি, হ্যাঁ, যে মুন, সান, রেড সি, আটলান্টিক ওশেন, পদ্মা, হিমালয়স, পার্সিয়ান গালফ, নর্থ, সাউথ, ইস্ট, মানে দিক, চারটা দিক যেটা আছে সেটা, আর্থ, ইন্ডিয়ানস, মুসলিমস, হোলি কোরআন, ডেইলি স্টার, মানে যত কিছু হয় মোটামুটি এখানে দিয়ে রাখছি। ওই যে এগুলোই সবকিছু, যে জাহাজ, তারিখ, ভৌগোলিক নাম, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সবকিছু যা আছে এইখানে আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করছি। এগুলোর আগে দাও সেটা আমরা আগে থেকেই জানি, একটু দেখে নিবা, চোখ বুলাই নিবা, তাইলে আসলে সবকিছু মাথায় চলে আসবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় দেখবো, অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে। অ্যাব্রিভিয়েশনের হচ্ছে যেগুলো অর্থবহুল, হ্যাঁ, যেমন ইউএসএ, ইউকে, ইউএনডি, এলডিসি, ইউনেস্কো, মোটামুটি যা হয় আমি এখানে দিয়ে রাখছি। হ্যাঁ, পাঞ্জাব, তাজমহল, ফ্রেঞ্চ রিভলিউশন, তারপর হচ্ছে সিপয় ইমিউনিটি, সিপাহী বিদ্রোহ, লিবারেশন ওয়ার, মানে এগুলো কিন্তু ঐতিহাসিক বিষয় আসে সব, তাই না? এরকম ঐতিহাসিক ঘটনা অথবা অর্থযুক্ত দেশ যেগুলো, ইউএসএ, ইউকে, ইউএনডি, এগুলোর হচ্ছে নামের আগে দা বসাতে হবে, এটা আমরা জানি। তারপরে আমি একটু ইন ডিটেলস এখানে বলেছি যেন তোমরা একটু নলেজ গেইন করতে পারো এখান থেকে। আই হ্যাভ ভিজিটেড দা ইউএসএ অথবা দা ইউকে, দা তাজমহল ইজ ভেরি বিউটিফুল, এগুলো আমরা সবাই জানি। আচ্ছা, অন এর পরে একটা বসে, অন দা আদার হ্যান্ড বা অন দা কন্ট্রেরি, অন এর পরে দা বসে। অন যদি সাবজেক্ট, সরি, অন যদি প্রিপোজিশন থাকে, তারপরে যদি একটা আর্টিকেল বসাতে হয় তাহলে অন দা বসে। হ্যাঁ, আর এগুলো আমরা সব সেন্টেন্স প্যাটার্নই জানি কম বেশি, এগুলো নিয়ম আকারে পড়ে শুধু শুধু মাথায় প্রেশার নেওয়ার দরকার নেই, কিছু কিছু নিয়ম আমি বাদ দিয়ে দিচ্ছি ওই কারণেই। হ্যাঁ, আচ্ছা, এবার আসো তোমাদের ওই ক্রসের কিছু নিয়ম যেগুলো আছে এগুলো আমি দিয়ে রাখছি, বাট এগুলো পড়াবো না কারণ এগুলো আসে না, ঠিক আছে? আচ্ছা, এটা জানতে হবে, এটা আমরা অন্য জায়গায়ও দেখবো, এখানেও একটু দেখে যাই। যে দুইটা যদি হচ্ছে নাউন থাকে, বা দুইটা নাউনই সাবজেক্ট হিসাবে এন্ড দ্বারা যুক্ত থাকে, খেয়াল করবা, তাহলে দুটোর আগেই যদি দা বসাও তাইলে সেটা হবে হচ্ছে প্লুরাল। আচ্ছা, প্লুরাল সিঙ্গুলার পরে যায়, যেমন এখানে দেখো পদবীর আগে দা বসে, ঠিক আছে? কিসের আগে দা বসে? পদবীর আগে দা বসে। যেমন ওই যে এখানে হেডমাস্টার একটা পদবী, তাহলে তার আগে দা বসবে। আবার সেক্রেটারি একটা পদবী, তার আগে দা বসবে। ক্লিয়ার? তোমাদের ক্রসের নিয়ম নাই তো পরের লাইন দেখে মাথা নষ্ট করার দরকার নেই। তাহলে দা হেডমাস্টার অ্যান্ড দা সেক্রেটারি, মানে পদবী নামের আগে দা বসবে। আচ্ছা, আর্টিকেল ক্রসের ব্যবহার এখান থেকে তোমাদের আর দরকার নেই। তো মোটামুটি খুব কম নিয়মই কিন্তু আমি পড়ালাম, যে কটা একদম দরকার, খুব বেশি জরুরি, এবং একটা বেসিক থিম দরকার যে নির্দিষ্ট অনির্দিষ্ট কোন বিষয়, এইটুক জানলেই তোমাদের আর্টিকেল ক্লিয়ার। আমরা এখন চলে যাব প্র্যাকটিসে, দেখি আমরা যে পড়লাম সেখান থেকে আসলে কি দাঁড়ায় বিষয় বিষয়। আমরা একটু প্র্যাকটিসে যাই। দেখো, 9 নম্বরে হচ্ছে আর্টিকেল থাকে, তাহলে টি ইজ ড্যাশ গুড ড্রিঙ্ক, এ কাপ অফ টি রিমুভস টায়ার্ডনেস। আমি একটু পড়ে নিয়ে আগে, তারপর তোমরাও অ্যান্সার করতে পারবা। ইট ইজ ড্যাশ প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া, বাট টি ইজ নট ফ্রি ফ্রম অ্যাবিউজ। ড্যাশ পারসন টেকিং টি ডাজ নট ফিল গুড উইদাউট ইট। বেয়ার ইন মাইন্ড টি কন্টেন্স ড্যাশ এলিমেন্ট অফ ক্যাফিন। ইট মে ইফেক্ট ড্যাশ ম্যান ইন ভেরিয়াস ওয়েস। এবার দেখো, এইখানে কি ওই যে ওই রকম কোনো কিছু পাইছো? যে হচ্ছে ইউএসএ, ইউকে, তারপরে হচ্ছে কি বলে আরো, যেগুলো আগে আসলে পড়ে আসলাম আমরা, তাই না? গতানুগতিক যে নিয়মগুলো পড়ে আসছি, বা ইউ বা ওয়ার মধ্যে থাকলে এ বসবে, এন হবে না, কিছুই আসলে ওইভাবে থাকে না। দুই একটা যদি থাকে, অনেক সময় থাকে, বাট বেসিক্যালি যেটা এসেছে এটা ওই নির্দিষ্ট অনির্দিষ্ট কোন জায়গায় কি বোঝাচ্ছে এটাকে বলতে হবে। আমরা যদি বলি প্রথমে যেটা, টি ইজ ড্যাশ গুড ড্রিঙ্ক, এটা সবাই নিঃসন্দেহে কি দিব? টি ইজ গুড ড্রিঙ্ক, এ বসবে। আচ্ছা, তাহলে এখানে গুড এ হবে। এ কাপ অফ টি রিমুভস টায়ার্ডনেস, এক কাপ চা টায়ার্ডনেস দূর করে। আচ্ছা, ইট ইজ ড্যাশ প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া, ইট ইজ এ প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া, মানে এটা ম্যালেরিয়ার একটা প্রতিষেধক, ঠিক আছে? আচ্ছা, বাট টি ইজ নট ফ্রি ফ্রম অ্যাবিউজ, এটারও খারাপ দিক যে নাই তা না। ড্যাশ পারসন টেকিং টি ডাজ নট ফিল গুড উইদাউট ইট। আচ্ছা, এখানেও এ দিব আমরা, তাই এ না? হবে জি এ স্যার। পারসন টেকিং টি ডাজ নট ফিল গুড উইদাউট ইট। আচ্ছা, মানে এখানে এও দেওয়া যায়, আবার অনেক আরেকটা সেন্সে আছে দাও দেওয়া যাবে। যে যদি ওভাবে বোঝায় যে আহ, যেই মানুষটা চা খায় সে এটা ছাড়া ভালো বোধ করে না। আবার এ পার্সন দ্বারা বোঝায় হচ্ছে একজন যে চা খায় সে এটা দ্বারা ভালো বোধ করে না, এটা ছাড়া ভালো বোধ করে না। মানে একই, দুটার সেন্স একই, কথাবার্তার অর্থ দিক থেকে যেহেতু ভুল নাই,
এটা দুইটা দিলেই কারেক্ট হয়, তবে আমরা এই রাখছি কারণ এখানে আরেকটা বিষয় আছে, খেয়াল করো। এখানে প্রথমে একজনকে বুঝাই দিছে, পরবর্তীতে আবার আরেকটা ওই ম্যানকে বুঝাচ্ছে, তার মানে প্রথমটাকে অনির্দিষ্ট করে পরেরটাকে নির্দিষ্ট করবে বলে এই জিনিসটা দিয়েছে। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? আমরা এ বলবো এ। ক্লিয়ার? স্যার আচ্ছা, এইখানে একটা প্রশ্ন জি ছিল, স্যার। এই জন্য স্যার কি আমরা আর্টিকেলটা কি সম্পূর্ণ উঠাই লিখবো নাকি এরকমের গ্যাপ দিয়ে রাখবো? না আর্টিকেল উঠানোর দরকার নেই, সমস্যা নেই, ওটা টিচার বুঝে নিবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, বাকি সবকিছু উঠাবা, বাট আর্টিকেল উঠানোটা জরুরি না আসলে। হ্যাঁ, এটা বুঝাই যায়, এটা দেখলেই বোঝা যায়, যেহেতু এটা আসলে পুরোটা লিখতে হবে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, এটা তুমি তো পড়লেই বুঝতে পারবা, এখন টিচার ওইটা আসলে জানেই, হ্যাঁ, কোথায় কি হবে টিচার জানে, তার দরকার নেই পুরাটা। আচ্ছা, বেয়ার ইন মাইন্ড, স্যার মাথায় রাখতে হবে টি। আর্টিকেল উঠানো যাবে না, হ্যাঁ, কিন্তু ওই যে অন্যান্য যে সাব ইগুলো আছে, ডাবলস কোশ্চেন, রাইট ফর্ম, সব ভার্ব, উঠাতে হবে। ওগুলোর কি? উঠাতে হবে বলতে কি, তুমি অ্যান্সার লিখবা জাস্ট। হ্যাঁ, অ্যান্সারটা তো পুরাটা লিখতে হবে, অ্যান্সারটা আবার অর্ধেক লিখে যাবে না, এই আর কি। ও কোশ্চেন আচ্ছা। উঠাবা না, তুমি অ্যান্সার পুরাটা লিখবা। আচ্ছা, টি কন্টেইনস ড্যাশ এলিমেন্ট অফ ক্যাফেইন। আচ্ছা, এখানে কি হবে বলো? An স্যার element. এন হবে। An element. দা হবে an না স্যার, element. এখানে এন হবে। স্যার। কি হবে? আচ্ছা, এটার যারা দা বলতেছো তার যুক্তি কি, এবং যারা এ বলতেছো তার যুক্তি কি? স্যার এন হবে, কারণ এখানে হচ্ছে ওই যে ভাবের আছে এলিমেন্টেড ই অফ আছে, আছে, এন হবে। এলিমেন্টের পরে অফ আছে। an element পড়ি সব সময়, এটা তো এমনিতে বোঝা যাচ্ছে এলিমেন্টের আগে n হবে। আচ্ছা, হ্যাঁ, অনেকে যেটা বলতেছে যে হচ্ছে ওই কি দা ডট ডট অফ এর নিয়ম ভাবছে, যে এখানে দা দিলে জিনিসটাকে ওই অফ আছে এরপরে, এটাতে বোঝানো যায়। আবার আরেকজন যেটা ভাবতেছি যে এখানে অর্থ করতে গেলে যে চা ক্যাফেইনের একটা উপাদান থাকে চায়ে। আচ্ছা, দুইটাই আসলে যুক্তিযুক্ত অনেকটা, বাট এ, সরি এ না তো এন, এনটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, যে ক্যাফেইনের একটা উপাদান থাকে তা নির্দিষ্ট করে এখানে বলার তেমন একটা সুযোগ নাই। আর দা ডট ডট অফ যেটা, এটা আসলে সব জায়গায় যে আহ, এটাও না। হ্যাঁ, ওটা নির্দিষ্ট কিছু জায়গায় ভালো কাজ করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আবার অনেক সময় চেঞ্জও আসে। তাহলে টি কন্টেইনস অ্যান এলিমেন্ট অফ ক্যাফেইন দাও, ঠিক আছে। আচ্ছা, এই পোর্শনটা বা এই কোশ্চেনটাই একটু ইয়া ছিল, অনেকটাতেই এ দা দুইটা দিলেই হয়ে যায় আসলে, যেমন এখানে দা দিলেও হবে, ভুল হবে না কিন্তু। এই জন্য বাট অ্যাপ্রোপ্রিয়েট এন যেহেতু, এই জন্য আমরা এটা পড়াচ্ছি, বাট দা দিলে অনেক সময় এটা কাটে নাই। এই 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 বছরের এই কোশ্চেনটা একটু কনফিউশন ছিল আশা। আচ্ছা, তারপরে এ ইট মে ইফেক্ট, এইখানে কিন্তু অবশ্যই কি দিতে হবে? Amen. Double. দা। এখানে এ দেওয়া যাবে না, দা। কারণ ওই যে এ পার্সন কে যখন বুঝাচ্ছে, তখন ওইখানে ওই পার্সন কে বুঝাইতে এখানে ম্যান ব্যবহার করেছে, তাহলে এই পরেরটাতে অবশ্যই কি দিব আমরা? দা। দা দিব। ক্লিয়ার? জি স্যার। আর প্রিভেন্টিং মানে কি? ওই প্রিভেন্টিভ, প্রতিষেধক। স্যার ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা, তারপরে আমরা অন্য আরেকটাতে প্র্যাকটিস করব, উপরে 2021 সালে চলে যাই। হ্যাঁ, এখানে দেখো নাম্বার 9, 21 সালের ড্যাশ এডুকেটেড পারসন ইজ ডিফারেন্ট ফ্রম ড্যাশ এডুকেট আনএডুকেটেড পারসন। ড্যাশ ভাই এডুকেটেড আমি আর একটা কথা অ্যাসেটস বলতাম ফর কান্ট্রি। হ্যাঁ, বলো। ভাই, আরেকবার থেকে আরেকদিন যেদিন ক্লাস নেবেন এর আগে 2-3 ঘন্টা আগে জানাই দিবেন। আচ্ছা, আমরা তো জানি না কোন সময় ক্লাস, কেন জানো না কেন? কোন সময় যে ক্লাস হবে এটা তো জানি না। রুটিন স্যার পাও আমরা নাই তো তুমি? জানি। না না, রুটিন জি পাই নাই স্যার, তো। আমরা রুটিন পাই নাই। রুটিন কেন পাবা না? রুটিন তো গ্রুপে দেওয়া থাকে। আমি জয়েন হয়েছি মাত্র 2-3 দিন হলো আর কি। ও আচ্ছা আচ্ছা, তাইলে ঠিকই আছে, বুঝছি। তোমাদের ক্লাস টাইম হচ্ছে আজকে একটা এক্সট্রা ক্লাস হচ্ছে বলতে কি, মানে গত দিনের ক্লাসটা মিস হওয়ার কারণে আজকে হচ্ছে, বাট এছাড়া তোমাদের সময় হচ্ছে সোম, তোমরা একটু বলে দিও তো, আমার মনে নাই কি কি, শুক্রবার, তারপর হচ্ছে সোমবার, শুক্রবার, সোমবার, আর হচ্ছে সোম বুধ শুক্র স্যার, সোম বুধ শুক্র। সোম বুধ শুক্র। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সোম বুধ শুক্র 8:30টায়, ঠিক আছে না? জি স্যার। জি হ্যাঁ, সোম বুধ শুক্র 8:30টায় এখন পর্যন্ত এই টাইমে চলছে। ওকে, তোমরা যারা রুটিন পাওনি ঠিক বা আছে। মিস করেছো, এটা হচ্ছে সময়, সোম বুধ শুক্র। আজকের ক্লাসটা এক্সট্রা ভাবে হচ্ছে গতকালকের মিস হওয়ার কারণে।
আচ্ছা দেখো তাহলে ড্যাশ এডুকেটেড পারসন ইজ ডিফারেন্ট, তাহলে অ্যান পারসন ইজ ডিফারেন্ট ফ্রম এডুকেটেড অ্যান পার্সন আনএডুকেটেড পারসন। আচ্ছা এই এবার আসো, ড্যাশ এডুকেটেড এইখানে হবে দা এডুকেটেড, আর যেহেতু প্লুরাল বোঝাচ্ছে তাহলে অবশ্যই দা হবে। আচ্ছা এবং আর অবশ্যই এডুকেটেড কে যেহেতু বলে ফেলছি তাহলে Exactly. পরবর্তীতে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে দা। অন দা আদার হ্যান্ড একটু আগে দেখলাম অনের পরে দা বসে, হ্যাঁ অন দা আদার হ্যান্ড দা আনএডুকেটেড আর লায়াবিলিটিস, পরেরটাতেও দা। বুঝতে পেরেছো? তাহলে দেখো আসলে আসে কোনটা, আসে কিন্তু নির্দিষ্ট অনির্দিষ্টর খেলাটা, অন্য এইসব বিষয় খুব একটা বেশি আসে না কিন্তু। তো তোমাদের এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, আরেকটা করে ফেলি। আচ্ছা, mothers play dash important role in building dash character of their children. আচ্ছা, there is dash saying in English that dash hands that rock dash cradle rules the world. আচ্ছা এখানে দেখো mothers play an important role in building the character, এখানে দা ডট ডট অফ হবে, হ্যাঁ কারণ এখানে এইটা হচ্ছে যে তোমার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কারণে এটা এরকম এর আগে দা বসাতে হয়। ইন বিল্ডিং দ্য ক্যারেক্টার অফ, এটা আমরা এমনিতেও বুঝতে পারি কিন্তু, তাই না? এটা আসলে এ দিলে আসলে এটা আমরা এমনিতেই পারবো। আচ্ছা, দেয়ার ইজ এ সেইং দ্যাট, দেয়ার ইজ এ সেইং, হ্যাঁ ইন দা হয় না, দেয়ার ইজ এ সেইং নয়েজ ইন আসতেছে, যাদের ইংলিশ মাইকটা দ্যাট, অন করা আছে কাইন্ডলি একটু অফ করেন। হ্যাঁ একটু এইগুলো অফ করে রাখো, কারণ আমার বারবার অফ করতে গেলে বারবার সুইচ করতে হয়, সময় নষ্ট হয়। আচ্ছা দেখো এখানে কি বলতেছিলাম, দেয়ার ইজ এ সেইং ইন ইংলিশ দ্যাট ড্যাশ হ্যান্ডস দ্যাট রক, বলো এটা ধরো এটা হচ্ছে কি কি বলে একটা প্রবাদ বাক্য, বুঝতে পারছো? এটার মানেটা সঠিক কি জানো, আমার খেয়াল নাই। এই হবে স্যার। মানেটা খেয়াল নাই, যাই হোক এটা কি হয় আমি বলে দিচ্ছি। দেখো ইংলিশ দ্যাট এখানে হ্যান্ডস বলছে, তাহলে কি প্লুরাল না? তাহলে এটা আমরা এখান থেকে কিন্তু এমনিতেই বুঝতে পারতেছি প্লুরাল যেহেতু, তাহলে দা, তাই না? দা হ্যান্ডস দ্যাট রক ড্যাশ কার্ডেল, হ্যাঁ যে রুলস হাত দ্য ওয়ার্ল্ড। আচ্ছা এখানে দুটাই দা হবে, দুটাই দা হবে, ঠিক আছে? এটার সঠিক অর্থটা আমার খেয়াল নেই, আমি একটু দেখি দাঁড়ো। স্যার একটা প্রবাদ, মানে ধরো যে হাত মানে বিশ্ব চালায়, এরকম করে একটা প্রবাদ আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই একটু দেখতেছি দাঁড়াও। দা কার্ডেল, তাই না? কার্ডেল রুলস দ্য ওয়ার্ল্ড। প্রবাদের তো শেষ নাই, কয়টা মনে রাখবো দেখি এটার মানে কি। শিখে রাখা ভালো না? স্যার এটা হলো যে হাত হাতুড়ি চালায় সে হাত বিশ্ব চালায়। যে না না, এটা হচ্ছে যে হাত দোলনায় সন্তানকে দোলায় সেই হাতই পৃথিবী শাসন করে। দ্যাট মিনস এটার ভাবার্থ হচ্ছে যে মা সন্তান লালন পালন করে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন, তাই মায়ের হাতেই পৃথিবী শাসনের আসল শক্তি নিহিত। বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, মানে ওই যে মায়ের সাথে রিলেটেড, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। ওকে, সুন্দর একটা জিনিস। তাহলে এটা এভাবে হবে, হ্যাঁ, দ্য হ্যান্ডস দ্যাট রক দ্য কার্ডেল রুল দ্য ওয়ার্ল্ড। আচ্ছা ও আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি, এখানে পুরাটা এইভাবে পড়তে হবে কি, দেখো দ্য হ্যান্ডস দ্যাট রক দ্য কার্ডেল, মানে যেই হাত দোলনা দুলায়, রুলস দ্য ওয়ার্ল্ড ওই হাতই বিশ্ব চালায়। এবার বুঝতে পারছি, ফাইন। ওকে তাহলে বুঝলাম। এটাতে আসলে কি ছিল, এটাতে নির্দিষ্ট অনির্দিষ্ট তেমন কিছু ছিল না আসলে, হ্যাঁ এটা নর্মালি একটা প্যাসেজ ছিল। আরেকটা করে ফেলি, যত বেশি পারি আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ এটা 9 নম্বর কই, হ্যাঁ ড্যাশ সংসদ ভবন অফ বাংলাদেশ ইজ সিচুয়েটেড অ্যাট শেরে বাংলা নগর। আচ্ছা সংসদ ভবন কয়টা আছে? একটাই আছে, তাই না? তাহলে এর আগে আমরা দা ব্যবহার করবো। আচ্ছা ইট ইজ ড্যাশ ওন্ডার অফ, বলো মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি। ইট ইজ এ, ইট ইজ দ্য ওন্ডার, হ্যাঁ ঠিকই আছে। ওন্ডার হ্যাঁ এই হবে, ঠিকই আছে।
ইট ইজ ওয়ান অফ এরপরে Of দা the বসে, তাই না? লার্জেস্ট বিল্ডিং ইন ওয়ার্ল্ড এর আগেও দা বসে। ইট ওয়াজ ডিজাইন্ড বাই এ ফেমাস আর্কিটেক্ট নেম লুইস আইকান খান। হি ওয়াজ অ্যান আমেরিকান, নাকি? স্যার হ্যাঁ, ওকে। দেখো, অনেক বছরে এসছে, অনেক সহজ, খুব কঠিন না, ঠিক আছে? আচ্ছা, ওয়ান ডে আই ওয়াজ গোয়িং ঢাকা ইউনিভার্সিটি, তার আগে দা বসে। গোয়িং টু দ্য ঢাকা ইউনিভার্সিটি অন দা ওয়ে, অনের পরে দা বসে। আই মেট এ বয়। আচ্ছা, এরপরে দা বয়, এ বয়কে বলে ফেলছি, এরপরে ওই বয়কেই বুঝাচ্ছি, তাহলে দা বয় ওয়াজ ভেরি পোর, হি শোড মি অ্যান অ্যাপ্লিকেশন, আই ওয়েন্ট সো দ্য অ্যাপ্লিকেশন, আই গেভ হিম এ 100 টাকা নোট। ওয়ান এর আগে এ বসে। দেখো, ওই সহজ। হ্যাঁ, 100 টাকা নোট, 100 টাকা নোট। আচ্ছা, তাহলে আরেকটা করে ফেলি। কত, কোন সালে চলে আসছে? 18তে, 5 বছর হয়ে গেছে already, দেখছো? স্যার আমার একটু 40 কেমনে পাই এটা একটু দেখাই দিয়েন। 40 আরো খাতায় লিখলে পাবা, কেমনে পাবা আবার? স্যার আগুই পারতেছি না, কি? মানে স্যার পড়ে শেষ করতে পারতেছি না, আরো অনেক সাবজেক্ট আছে, এটাই স্যার নিয়ে বসলে সময় পার হয়ে যায়। পড়ে শেষ করতে হবে না তো, তুমি আজকে ক্লাস করতেছো না, আজকে থেকে ক্লাসে রেগুলার থাকো, তোমার পড়া এমনি শেষ হয়ে যাবে। কিভাবে? আমি যা ক্লাসে পড়াবো, ক্লাসের পরে এটা শেষ করে ফেলবা। আমার এই শীট পড়ো, অথবা তুমি তোমার বই থেকে আর্টিকেলের নিয়ম পড়ো, ঠিক আছে? নিয়ম পড়ার পরে তুমি কি করবা? তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন, গত 15 বছরের বোর্ড কোশ্চেন সলিউশন করে ফেলবে ওই টপিকের উপর। ক্লিয়ার? জি স্যার। তোমার পড়া এমনি শেষ হয়ে যাবে। 40 কেন, তার চেয়ে বেশি পাবা। আর সাথে সাথে কি বলছি, ফার্স্টে থেকে জয়েন আসতো ক্লাসে, রাইটিং পার্ট নিয়ে যে কথাগুলো বলছি শুনছো? জি স্যার, জি স্যার, রাইটিং প্যাডটা ক্লাস করছি। আচ্ছা, না না, আমি ক্লাসের আগে যেটা বলছি আজকে সেটা শুনেছো? না রাইটিং স্যার, পার্ট কিভাবে পড়বা? তাহলে ক্লাস রেকর্ড দেখে নিও, আমি কি বলছি এগুলো শুনে ওইভাবে ক্লাস, মানে ইয়া করে পড়া শুরু করো। তুমি সপ্তাহ ওয়াইজ, হ্যাঁ, উইক ওয়াইজ ধরবা যে আমি এই সপ্তাহে নোটিস রাইটিং পোস্টার রাইটিং শেষ করবো। আমি অলরেডি পড়া দিয়ে দিয়েছি যে আমরা নেক্সট শুক্রবার পর্যন্ত নোটিস রাইটিং পোস্টার রাইটিং যে কয়েকটা আছে আমাদের সাজেশনে সবগুলো পড়া শেষ করে ফেলবো সবাই, ঠিক আছে? তাহলে এভাবে উইক ওয়াইজ আমরা হচ্ছে প্রত্যেকটা রাইটিং পার্টও শেষ করে ফেলবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ঠিক আছে। স্যার এখন থেকে কি রেগুলার ক্লাস হবে, না 3 দিন করেই হবে? এখনো 3 দিন হিসাবেই ধরছি আমরা, হচ্ছে যখন রুটিন আসবে, পরীক্ষা রুটিন দিবে যখন, তখন একদিন পর পর আমরা ক্লাস দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক। শুধু ক্লাস করাইলে তো হবে না, তোমাদের পড়তে হবে, পড়ারগুলো ক্লিয়ার করতে হবে, আদায় করতে হবে। আমি আজকে একটা পড়াই দিছি, প্র্যাকটিস করাই দিছি, তোমরা কিছুই পড়ো নাই, বা বোর্ড কোশ্চেন সলিউশন করো নাই, বা প্র্যাকটিস কিচ্ছু করোনি। পরের দিন আবার একটা পড়াইলাম, আবার গ্যাপ পড়ে গেল। আসলে ওটা উপকারী না। হ্যাঁ, বাট আস্তে আস্তে পড়াই, জিনিসটা যেন তোমরা আস্তে আস্তে ক্যাচ করতে পারো। এবং আমরা একটা প্ল্যানিং আছে আমাদের, যে আমাদের কতদিন সময় লাগবে, কতদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমাদের প্ল্যানিং অনুযায়ী এই হিসাবেই ঠিক আছে, এবং আমরা রুটিন পেলে একদিন পর পর ক্লাস দিব। আচ্ছা, এখানে টি যেটা ছিল এটা আবার এসছে, এটা আসলে কি বলবো, যেহেতু পড়ে ফেলছে, এটা বাদ দিই, আগেরটাই আগের একটা বছরে চলে যাই। হ্যাঁ, এইটাতে চলে যাই। আফটার সামার কামস ড্যাশ রেইনি সিজন। আচ্ছা, আফটার সামার কামস দ্য রেইনি সিজন। হ্যাঁ, people have dash sigh of relief, people have a sigh of relief। আচ্ছা, না, এখানে দা দেওয়ার দরকার নেই। ড্যাশ স্কাই রিমেইনস, এখানে স্কাইয়ের আগে দা। হ্যাঁ, দ্য স্কাই রিমেইনস ওভারকাস্ট উইথ ক্লাউডস এন্ড এখানে দা সান। হ্যাঁ, তারপর হচ্ছে রিভার্স আর ফুল টু ড্যাশ ব্রিম, ফুল টু দা ব্রিম। ব্রিম মানে কি বলো? মানে পানিতে। না, পানি মানে তো ইয়া, মানে কোনায় কোনায়, কিনারায় কিনারায় ভরা থাকে, এটা বোঝায় হচ্ছে ব্রিম মানে কিনারা অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিনেরা। হ্যাঁ, ওভারফ্লো মানে হচ্ছে কানায়, তাহলে কি বলে স্যার? মানে কানায় কানায় পূর্ণ থাকে, এটা বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে স্যার ওভারফ্লো মানে কি? ওই ওভারফ্লো মানে তো উপচে পড়া। ও আচ্ছা। স্যার একটা হ্যাঁ, প্রশ্ন মানে এই স্যার আইডিয়া জানা ছিল স্যার,
আমার হ্যাঁ স্যার বলো। মানে রাইটিং প্যাডের সমস্যা আছে, পোস্টার আর অ্যাপ্লিকেশন এইগুলো পারে পড়তে পারি, কিন্তু প্যারাগ্রাফ এগুলো স্যার মুখস্থ হয় না। তুমি যতটুকু পারো ততটুকু আগে পড়ো। হ্যাঁ, এর পরে হচ্ছে মুখস্থ যেটা হয় না ওইটা প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করো। বা আমরা কিন্তু ওই যে যার হয় না, একদমই পারি না, তখন তার জন্য কিছু ট্রিক্স রাখছি। তোমরা ফরম্যাটটা পড়বা আর টপিক রিলেটেড 2-3টা লাইন পড়ে নিবা, মোটামুটি যেন একটা নাম্বার আসে। যেটা একদমই তোমার দ্বারা হয় না সেটাতে হচ্ছে একটু মানে আঁকা বাঁকা পথে হেঁটে কিছু নাম্বার যদি আনতে পারো তাহলে বেটার না? জি স্যার। এখন ওই যে প্যারাগ্রাফের যে ফরম্যাট আছে ওইটা একটু দেখবা, আর সাথে সাথে টপিক রিলেটেড, মানে হচ্ছে ধরো একটা বিষয় আসছে, হ্যাঁ, যেমন চাইল্ড লেবার পড়ি আমরা বা ট্রাফিক জ্যাম পড়ি আমরা। তো ট্রাফিক জ্যাম কি এটা এক লাইন ইংলিশে লিখতে পারবো না? পারবো। ট্রাফিক জ্যাম কেন হয় এটাও কিন্তু ইংলিশে লিখতে পারবো কম বেশি, তাই না? তাহলে হচ্ছে ট্রাফিক জ্যাম আমরা কিভাবে কমাতে পারি, সরকার কি কি করতে পারে, এই যে 4-5টা লাইন নিজে থেকে লেখো, বাকি ফরম্যাট থেকে ঢুকাই দাও। এভাবে একটু নিজে থেকে এই জিনিসগুলো ট্রাই করার চেষ্টা করো, যাতে একদমই না লেখার চেয়ে কিছু যেন লিখতে পারি, সেই জিনিসটা যেন ক্লিয়ার করতে পারো। কিন্তু স্যার শুরু থেকে আচ্ছা, ফরম্যাট ব্যবস্থা করি তাহলে কতটুকু লেখা অসুবিধা, লাগবো? পড়ার একটা এনার্জি মানে স্যার থাকবে না। মুখস্থ করা যায়, কমন ফরম্যাট পড়ে নাকি পড়তে ওই যে বলি না একটা তো স্যার। কাউকে আমি, এখন ওই যে ওর বিপদ, ও পারে না, এখন ও সেটা স্বীকার করছে, কারণ ওর হচ্ছে না, ও সেটা আইডেন্টিফাই করতে পারছে। তো তখন ওর জন্য ওই সিচুয়েশন। বাট তুমি পারো, তুমি কেন ফরম্যাটে যাবে? আমি তো বলছি ফরম্যাট না পড়তে, ইভেন আমি ফরম্যাট পড়াই নাই, কিন্তু জাস্ট বলে দিচ্ছি সিটে আছে, দেখে নিও যার যেটা লাগে। বুঝতে পারছো? এইটুকুই। বুঝছি স্যার। আমি স্যার ওই কি কমন পড়ে না আর কি, কতগুলো পড়বো সেই কারণে আর কি বলছি। আহ কতগুলো বলতে এটার আসলে লিমিটেশন বলতে ওই সাজেশনে দিয়েছি 10-15টা, যেটা সেটাই। আদার দেন আমরা লাস্টে যে 3-4টার একটা দিই, রিস্ক নেই, যে এই 4টা একটু ভালো করে পড়ো। বাট ওইটা আমরা রিকমেন্ড করি না যে ওই 4টাই পড়ো, কারণ নাও আসতে পারে। আসলে বেটার, আদারওয়াইজ না আসলে তো কিছু করার নাই। তো এখন তুমি যদি ওইটার আশায় বসে থাকো তাহলে আসলে ধরা খাইতে পারো। এখন পড়তে একটু হবে, সব জায়গায় যদি চাই যে হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি, তাইলে তো তোমারই বিপদ হবে ঘুরে ফিরে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, এ ইউনিভার্সিটি প্লেস অ্যান, না এ বলো, এ ইউনিক রোল ইন শেপিং এ ম্যানস লাইফ। খেয়াল করো, দেখো এখানে ছোট হাতের এ, ওইটাও ছোট হাতের, এটাও ছোট হাতের। বুঝতে পারছি, দুইটাতে ই হবে ইউ, আর হচ্ছে এ ম্যানস। আচ্ছা, ইট গিভস ড্যাশ ম্যান, এই যে দা ম্যান, এবার দা ম্যানস চলে আসছে, এবার ওই ম্যানকে আবার বোঝাচ্ছে, ইট মিনস দ্য ম্যান নট অনলি এ গুড ক্যারিয়ার, sorry, it gives the man not only a good career but also an enlightened mind. In fact, dash educated should have a noble mind. আচ্ছা বলো। Uneducated. বলো, an educated না, দা। In fact, the educated should have a noble mind. যদি এডুকেটেড পারসন হইতো তখন হচ্ছে এ হইতো। বুঝতে পারছো? এখানে এডুকেটেড দ্বারা সবাইকেই বোঝাচ্ছে। Okay. বুঝতে পারছি? Yes, sir. বুঝলে কি এডুকেটেড পরে ম্যান হবে? না, ম্যান তো নাই। সেটাই বলতেছি, যদি থাকে সেই ক্ষেত্রে ব্যক্তি। হ্যাঁ, তখন এ হবে, সরি অ্যান হবে, অ্যান। ওকে স্যার। অ্যান এডুকেটেড ম্যান হয় না তো পার্সন বলে। হ্যাঁ, আচ্ছা, ডাব্লিউএইচ কোশ্চেন আজকে পারলাম না, তাই তো আমরা অনেকগুলো বোর্ড করে ফেলছি, মোটামুটি 9টার মতো হয়ে গেল। এই কারণে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন আরেকদিন করি, সমস্যা নেই। আচ্ছা স্যার। এগুলো একদিন করেই হবে, আর একদিন করেই পড়ি, যাতে তোমাদেরও প্রেশার না পড়ে, তোমরা একটু আমাদের প্র্যাকটিসটা জারি রাখতে পারো। হ্যাঁ, অক্টোবরের শেষে শুরু হবে নাকি নভেম্বরে? এখন এটা কনফার্ম তো এখনো করে নাই, বাট প্রেডিকশন ওই রকমই হবে হয়তো, যে হতে পারে নভেম্বরের ফার্স্টের দিকেই হতে পারে, এরকম একটা প্রেডিকশন আছে। অক্টোবর মেবি নাও হতে পারে, বাট এটা মানে টু আর্লি হয়ে যাচ্ছে সবার জন্য। নভেম্বর হওয়ার পসিবিলিটি জাস্ট বেশি, বাট এটা নিয়ে আসলে ওই রাশেদ ভাই ভিডিও টিডিও দিবে, এটা একটু ভালো করে দেখে নিও, কারণ উনি এটা নিয়ে একটু অ্যানালাইসিস বেশি করে বা করে, আমি আসলে ওইটা নিয়ে এত থাকি না, গাটি না। তো ওইটা একটু ভিডিও দেখো, বা গ্রুপ আমরা জানাই দিব। হ্যাঁ, এটা আমরা আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। এখন পর্যন্ত সব তো প্রেডিকশন, কোনো তো কনফার্ম বলা যাচ্ছে না কিছু। আমাদের অন্য বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেই রেকর্ড ক্লাসগুলো দেওয়ার কথা ওগুলো কি দিবে?
এইটা তোমরা নিজেরা একটু অ্যাক্সেস করতে পারবে, নিজেরাই তো অ্যাক্সেস করতে পারবে, এটা আমাদের দেওয়ার বিষয় আসলে এর ব্যাপার না, কারণ এখন আবার দিতে যা পারতেছি না কেন, ওই সার্ভার ডাউন না, ন্যাশনাল ইউনিভার্সিটির সার্ভারই ডাউন, যার কারণে ওই ভিডিও রেকর্ড গুলো আসলে আমরা কাজ করতেছিলাম বাট আমরা হোল্ড হয়ে আছি। কিছু রেকর্ড এখন পাওয়া যাচ্ছে, হয়তো তোমরা একটু সার্চ করলে এটা পেয়ে যাবা, নিজেরাই পাবা, আমাদের দিতে হবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, স্যার রানোবিডিতে ইংলিশ ডিপার্টমেন্টের কোনো ক্লাস হয়? ইংলিশ ডিপার্টমেন্টের আলাদা কোনো ক্লাস নাই, বা কোনো ডিপার্টমেন্টের আলাদা কোনো ক্লাস নাই, ওখানে সাজেশন যাবে, এটা যাবে ওটা যাবে, এরকম জিনিস, পরীক্ষা টরীক্ষা হয় হয়তো এরকমই, ক্লাস শুধু অনলি ইংলিশ কম্পালসারি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা মোটামুটি